গুম প্রতিকার, মানবাধিকার কমিশন শক্তিশালী করা কিংবা গণভোট বিষয়ক সহ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। খোদ কমিটির সদস্য ও চিফ হুইপ বলেছেন, ৩০ দিনের মধ্যে বিল আকারে এই অধ্যাদেশগুলো সংসদে তোলা না হলে বাতিল হয়ে যাবে। আর বিরোধী দলের এক সদস্যের আশঙ্কা, এগুলো এমনিতেও অতলে হারিয়ে যাবে। মোহন ইসলামের প্রতিবেদন। কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশ কিছু ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা সংক্রান্ত। পুঙ্খানুপুঙ্খরূপে এরকম ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাইয়ের পর নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এর মধ্যে গণভোট, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা, তথ্য অধিকার বিষয়ক অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ ও তদন্ত করার ক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিতের জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছিল। আর গুমকে চলমান অপরাধ হিসেবে ধরে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশটি জারি করা হয়েছিল। এর মাধ্যমে কোনো ব্যক্তি ৫ বছর ধরে গুম থাকলে তার সম্পত্তি উত্তরাধিকারীদের দেওয়ার বিধান ছিল। দুদকের তদন্ত ক্ষমতা বাড়িয়ে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছিল। এতে আরও ছিল সরাসরি এজাহার দায়েরের এবং কমিশনের সদস্য সংখ্যা বাড়ানোর বিধান। কমিটির সদস্য ও সরকার দলীয় চিফ হুইপ বলেন, ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে না আনলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নিয়ম হলো যে এটা একটা বাধ্যবাধকতা আছে আমাদের ৩০ দিনের মধ্যে বিল সংসদে বিল আকারে আনতে হবে। যদি সংসদে বিল আকারে না আসে তাহলে এটা এমনি ল্যাপস হয়ে যাবে, নর্মালি ল্যাপস হয়ে যায়। আর যদি এরপরে একটা মাননীয় স্পিকার এটাকে মানে খণ্ড করে আপনার ওনার স্পেশাল পারমিশনে এটা যদি কন্টিনিউ করে আমরা প্লেস করে রাখলাম, কন্টিনিউ করে তাহলে উনি কন্টিনিউ করতে পারেন। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে আগামী রোববারই আমরা কেউ জানতে পারবো যে আমরা আসলে একটু তৈরি করবো। তবে বিরোধী দলের দাবি, এসব গুরুত্বপূর্ণ সংস্কার বাতিল করে দেওয়ার জন্যই অধিকতর যাচাইয়ের কোঠায় ফেলা হয়েছে। বলা হয়েছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে ভবিষ্যতে সেগুলোকে আবার উত্থাপনের কথা এখানে বলা হয়েছে। এখানে আসলে সুকৌশলে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। কারণটা হলো যে এই যে নির্দিষ্ট সময়কাল রয়েছে যে ১ মাসের মধ্যে এটাকে গ্রহণ করতে হবে, সেই সময়কালটা যদি অতিবাহিত হয়ে যায় তাহলে সরকারের উপরে আর কোনো বাধ্যবাধকতার জায়গা থাকবে না এবং সেই সময়টাতে তারা গাফিলতি করবে, ঢিলেমি করবে, তারা এই জিনিসগুলো ভুলে যাবে এবং আদতে এই জিনিসগুলো ভবিষ্যতে তারা সংসদ উত্থাপনই করতে চায় না। এভাবেই সরকার প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে রাখতে চায় বলে অভিযোগ তাদের। কিন্তু সংসদের বাইরে এটাকে আটকালি দেওয়ার কোনো সুযোগ। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সংসদের পর এবার রাজপথে উত্তাপ ছড়াতে চায় বিরোধী দল। বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপি? প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মনে করেন, ৭২-এর সংবিধান বাতিলে বিরোধী দলের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। একজন বিশ্লেষক মনে করছেন, এখনই বিরোধী দলের রাজপথে নামা ঠিক হয়নি। মাহিলা ইসলামের প্রতিবেদন। নতুন সংসদ শুরুর দিন থেকেই জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে অধিবেশনে উত্তাপ ছড়িয়েছেন বিরোধী জোটের সংসদ সদস্যরা গ্রহণ করেছিলেন। একই সঙ্গে বারবার হুমকি দেওয়ার পর শনিবার রাজপথে কর্মসূচি করছে বিরোধী ১১ দলীয় জোট। সংসদ শুরুর ১ মাস না হতেই বিরোধীদের এমন কর্মসূচিতে কিভাবে দেখছে বিএনপি? দলটির নেতা এবং প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক উপদেষ্টা বলছেন, যে ইস্যুতে এই আন্দোলন তার মধ্যে বিশেষ উদ্দেশ্য আছে। এটা তাদের উদ্দেশ্য পরিণত হবে। আপনার একটা রক্তস্নাত ও স্বাধীনতা যুদ্ধ, এত মানুষের জীবন দিয়ে অর্জিত একটা সংবিধান আছে। হ্যাঁ, সংবিধানের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা তো সংশোধন হওয়ার তো একটা স্পেস আছে, সেটারও একটা সাংবিধানিক আইন আছে, সেই অনুযায়ী এটা সংশোধিত হয়েছে। এই সংবিধানই মানি না, তাহলে তো বুঝতে হবে যে আরেক পরাজিত শক্তি, যারা ৭১-এ পরাজিত শক্তি, তারা এর ভেতর দিয়ে তাদের কোনো ইচ্ছা পূরণ বা প্রতিশোধ নেওয়ার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে। বিরোধীদের এই আন্দোলনের কারণে পরাজিত ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা রুহুল কবির রিজভীর। আমারটাই মানতে হবে, আমি যেটা বলছি সেটাই ঠিক, এর বাইরে আমি কিছু মানব না, না হলে আমি চলে গেলাম। এইটা করতে গেলে পরে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। কারণ গণতন্ত্র বিরোধী শক্তি তো চুপ করে নেই, তাদের আশ্রয় আছে, শেল্টার আছে, তাদের অর্থ আছে, বিত্ত আছে, তারা সবকিছু নিয়ে অপেক্ষা করছে। নতুন সংসদের অধিবেশন শুরুর ১ মাসও হয়নি। প্রথম অধিবেশন থেকেই সংসদের পাশাপাশি বিরোধীদের রাজপথে যাওয়াকে সঠিক মনে করছেন না এই বিশ্লেষক। ঈদের আগে কয়েকটা সেশন হয়েছে, ঈদের পরে এক সেশন শুরু হয়েছে। এই সিচুয়েশনে এই এত তাড়াতাড়ি বিষয়গুলোকে যদি আমরা সংসদের বাহিরে নিয়ে যাই,
এটি আমি মনে করি এটি কাঙ্ক্ষিত না। আরও রাজনৈতিক আলোচনা দরকার। প্রয়োজনে আমি যেটা মনে করি যে মানে সংসদে যদি সমাধান না করা যায় তাহলে আপনারা রাজনৈতিক আলোচনা করেন। তবে জুলাই সনদ ইস্যুতে সরকার দলের এক সদস্যের আনা মুলতবি প্রস্তাবের উপর রবিবার সংসদে আলোচনার দিন নির্ধারণ করেছেন স্পিকার। মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ফ্যামিলি এবং কৃষক কার্ডের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। বলছেন ঘাটতি বাজেট থেকে নয়, রাজস্ব আহরণ বাড়িয়ে এই খাতে অর্থায়ন নিশ্চিত করতে হবে। বলছেন সব পর্যায়ে স্বচ্ছতা বজায় রেখে ধারাবাহিকতা বজায় রাখা গেলে এই দুই ধরনের কার্ড থেকে সেবা পাবে দেশের অবহেলিত জনগোষ্ঠী। নূরনবী সরকারের প্রতিবেদন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের হিসাবে দেশে পরিবারের সংখ্যা ৪,১৪,০০,০০০। ফ্যামিলি কার্ড প্রদানের নীতিমালা অনুযায়ী দেশের প্রায় ১,৪৭,৫০,০০০ পরিবার ফ্যামিলি কার্ড সেবার বাইরে থাকবে প্রাথমিক পর্যায়ে। এই হিসাব বিবেচনায় বছরে প্রায় ৫৩,৩০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় সরকার। তাতে বছরে প্রায় ১৬,০০০ কোটি টাকা ব্যয় হবে। সরকার যদিও বছরে সামাজিক নিরাপত্তা খাতে ১,১৪৭ লক্ষ কোটি টাকা ব্যয় করে থাকে। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম রোকসানা। দেশে ২,৭৫,০০,০০০ কৃষক রয়েছে। ৫ বছরে সবাইকে কৃষক কার্ডের আওতায় আনতে গেলে বছরে ৫৫ লাখ কৃষককে কার্ড দিতে হবে। ২৫০০ টাকা মাসিক হারে বছরে সম্ভাব্য ব্যয় হবে ১৬,৫০০ কোটি টাকা। যদিও সরকার বছরে কৃষি খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ রেখেছে প্রায় ১৭,০০০ কোটি টাকা। বরাদ্দ সমন্বয় করতে গিয়ে নির্বাচনী ইশতেহার বিবেচনায় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই দুই খাতে অর্থায়ন সমস্যাও নয়, মূল্যস্ফীতিও তৈরি করবে না, পর্যায়ক্রমে সবাইকে কার্ডের আওতায় আনা হবে। প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব, এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। ফ্যামিলি কার্ডের ও কৃষক কার্ডের অর্থায়ন ঘাটতি বাজেট থেকে না নেওয়ার তাগিদ অর্থনীতি গবেষকের। এই মুহূর্তে সরকারের আর্থিক সক্ষমতা নাই, আগামী বছরই এটাকে যেভাবে ওনারা পরিকল্পনা করেছেন এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা আমি মনে করি যে সেই ধরনের আর্থিক সক্ষমতা সরকারের নেই। এমনভাবে এটাকে ঘাটতি অর্থায়নের থেকে আনবো না যে আমার নতুন করে অর্থ চাপাতে হয়। আপনি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলেন, অতিরিক্ত পরিমাণে ঋণ করলেন, যে এটা আপনার আরো বেশি মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করবে। এই যে বাজেটটা, এই যে খরচটা ৬৮১ কোটি টাকা, এটা নিয়ে কোন খাত থেকে আসবে এটা নিয়ে অত অস্থির হওয়ার কোনো কারণ না। ফ্যামিলি কার্ড নিয়ে সেটা আপনি বলতে পারেন যে ফ্যামিলি কার্ডের খরচটা একটু বেশি, যে সরকার আমাদের যে যদি বছরে ১২-১৩ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করে, তারপরও এটা আমাদের দেশের সামাজিক যে সুরক্ষার যে বাজেট অনেক কম। স্বচ্ছতার পাশাপাশি উপকারভোগীদের অর্থ ব্যয়ের সুফল নিয়ে গবেষণা চালু রেখে কার্যক্রমটি ধরে রাখার তাগিদ দেন বিশ্লেষকরা। কারণ আমাদের বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বড় দুর্বলতাটাই হলো যে আমরা অনেক ক্ষেত্রেই যারা পাওয়া উচিত তারা পাচ্ছেন না, আবার যাদের পাওয়া উচিত না তারা পেয়ে যাচ্ছেন। একটা দরিদ্র মানুষ যখন আপনাকে কিছুটা আয় পায় তখন সে যেটা করে সে খুবই কিন্তু বেসিক পণ্যগুলো, যে পণ্যগুলো আমার দেশের ভিতরে উৎপাদন হয় সেইটার চাহিদা তৈরি হয়। কৃষকের ডিজিটাল পরিচয়পত্র এবং আমাদের দরিদ্র অভাবী পরিবারের ডিজিটাল পরিচয়পত্র, এই ডিজিটাল পরিচয়পত্রগুলো দেওয়ার মাধ্যমে আমরা দুর্নীতিকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমি মনে করি। যারা গ্রামের সাধারণ মানুষ তারা কখনো কখনো একটু প্রতারিত হইতে পারে, কিন্তু সেটাও ঠেকানো সম্ভব। এই দুই ধরনের কার্ডের অর্থায়নের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলোর সবগুলো ঢালাওভাবে বন্ধ না করা এবং কৃষিক্ষেত্রে ভর্তুকি পরিহার না করার তাগিদ অর্থনীতি গবেষকের। বকুলা বেগম, নূরনবী সরকার, ৭১, ঢাকা। দেশের বিনিয়োগ পরিস্থিতি ও শিল্প খাতের নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসার কথা রয়েছে ব্যবসায়ী নেতাদের। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হবে। এতে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন উৎপাদন ও বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি দেশ। এছাড়াও সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নিয়ে সরকারের সঙ্গে আলোচনার বসার কথাও রয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির। ন্যূনতম রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানাবেন তারা।
দর্শক, বৈঠকের আরো খবর জানাতে আমাদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসেন। হোসেন, বৈঠকের কি খবর আছে আপনার কাছে এবং এতে আজ কি কি বিষয় আলোচনা হতে পারে জানাবেন। আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এইটাই প্রথম ব্যবসায়ীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক। সেই বৈঠকের অংশ হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান 10:40 তেজগাঁওয়ের যে কার্যালয়, সেই তেজগাঁও কার্যালয়ে তিনি উপস্থিত হয়েছেন। এরপরে কিন্তু ধারাবাহিকভাবে ব্যবসায়ী নেতারা কিন্তু এই তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করছেন। আপনি যেমনটা বলছিলেন, আসলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তারা কিন্তু এই বৈঠকে অংশ নেবেন এবং এই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু একটি বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যেই খাতটি নীতি নির্ধারকদের সাথে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে যে আলোচনার একটি দরজা বা আলোচনার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হবে এবং সেই উপদেষ্টা পরিষদের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই বৈঠকটি মূলত 11:30টার দিকেই শুরু হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 10:40 দিকে এই তেজগাঁও কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া ব্যবসায়ী নেতারাও কিন্তু এসেছেন, আমরা মন্ত্রীদের গাড়ি প্রবেশ করতে দেখেছি এবং এই বৈঠক থেকে কিন্তু দেশের যে বিনিয়োগ পরিবেশ এবং দেশের যে ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা, সেই সব বিষয়ে কিন্তু যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিতভাবে আলাপ হবে। এছাড়া আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে, নীতিগত যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে ব্যবসার ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবে। ব্যবসায়ী নেতারা তাদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক আসলে প্রথমবারের মতো একটি বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এবং এই বৈঠকের মাধ্যমে কিন্তু নীতি নির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপ তৈরির লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম কাজ করবে। তো এখনো পর্যন্ত আসলে বৈঠক শুরু হয়নি। 11:30টার দিকে ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের যে ব্যবসা বাণিজ্য নিয়ে যে আপনি আছেন, নিশ্চয়ই পরবর্তীতে যখন বৈঠক শুরু হবে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধের বিষয়ে সরকারি সিদ্ধান্ত নিয়ে শনিবার সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ন্যূনতম রাত 8টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানাবেন তারা। এদিকে মার্কেট বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রথম দিনে কোনো রকম সাড়া দেননি নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা, যদিও শপিং মলগুলো সন্ধ্যা 6টার মধ্যেই বন্ধ হতে দেখা গেছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সন্ধ্যা 6:10 রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স। কেউ মার্কেট বন্ধের সরকারি সিদ্ধান্ত না জেনে, কেউ কাজকর্ম সেরে প্রয়োজনীয় পণ্য কিনতে এসে পড়েন এমন বিড়ম্বনায়। তাদের অভিযোগ, হঠাৎ করে সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধের সরকারি সিদ্ধান্তে ভোগান্তি হচ্ছে তাদের। আমাদের একটা রিং ছিল ফ্রেন্ডের, ওটার জন্য বলছে যে ওনারা মার্কেট 7টা পর্যন্ত আছে। তো এখন গেটে আসার পরে বলতেছে যে না, বন্ধ, মানে সিকিউরিটি গার্ড ঢুকতে দিচ্ছে না আর কি। তোমরা বলো যে এখন আমাদেরকে জানানো হয় নাই আজকে 6টায় বন্ধ করবে কি না করবে না, কিন্তু আমি এখন এসে দেখলাম যে বন্ধ করে দিয়েছে। দ্রুত আসলাম, আবার দোকান যারা আছে তারাও বলতেছে দ্রুত চলে যান, দ্রুত চলে যান। তো সবকিছু মিলিয়ে আসলে একটা বিব্রতকর পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। 6টার আগে মার্কেটে আসা ক্রেতা বিক্রেতারাও প্রায় একই রকম ক্ষোভ জানান। ন্যূনতম রাত 8টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানালেন তারা। 6টার দিকে মার্কেট বন্ধ হয়ে গেলে আমাদের সাধারণ ক্রেতার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। 4টা-5টা পর্যন্ত অফিসে থাকতে হয়। তো এই ক্ষেত্রে মার্কেটে আসতে শপিং থেকে বা কেনাকাটা যাই করি আমরা, মনে হয় 8টা পর্যন্ত থাকা উচিত। সিদ্ধান্ততে আর কি 8টা পর্যন্ত করলো এটা ঠিক আছে। যে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা কমিয়ে আনছে লাস্টের দিকে, এটা যদি সকাল দিকে যদি একটু বাড়িয়ে তারপরে যদি রাত্রে আমরা যখন বন্ধ করি ওই টাইমটা নিয়ে যাই তাহলে হতে পারবে। এটা আমাদের জন্য তো সবসময় ক্ষতিকারক, গভর্নমেন্ট তো আর আমাদের দিকে তাকাচ্ছে না। তবে একদম বিপরীত চিত্র রাজধানীর নিউ মার্কেট এলাকায়। রাত 8টায়ও লোকে গমগম করছিল মার্কেট, জমজমাট ছিল কেনা বেচা। ব্যবসায়ীরা বলছেন বন্ধের বিষয়ে মার্কেট কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাননি তারা। শুনছি যে খালি 6টার সময় খোলা,
এটাই তো আজকে যে 6টার সময় বন্ধ আমিও শুনি নাই, এই যে আমি কেবল মার্কেটে আসলাম। আমরা এখনো নির্দেশনা পাই নাই, তবে নির্দেশনা পাইলে আমরা যথাযথ চেষ্টা করব। ছয়টা তো মানার মতো না, যে 8টা হয় তাহলে ভালো হতো। মেন হচ্ছে শুক্রবারের জন্য কাগজটা আসে নাই, মানে আঙ্গ ডিগলা দিলে আমরা বন্ধ করে দেব। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি, শুক্রবার 6টার মধ্যে মার্কেট বন্ধে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শনিবার সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকে তাদের দাবি দেওয়া তুলে ধরা হবে বলে জানান তারা। বৈঠক হচ্ছে বিদ্যুৎ ভবনে, কালকে সারা বাংলাদেশ থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি আসতেছেন, ওনারা ওনাদের কথা বলবেন এবং আমরা চাই সবাই মিলে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করবো, তাতে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। হঠাৎ করে সেক্টরকে বন্ধ করে দিলেন, তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হইল। তবে মার্কেট বন্ধের সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম দিনে কোথাও চোখে পড়েনি বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো তৎপরতা, ছিল না কোনো তদারকিও। সুমন তানভীর, ৭১, ঢাকা। জ্বালানি তেলের ব্যাপক সংকট চলছে নেত্রকোনায়, বেশিরভাগ পাম্পে তেল দেয়া বন্ধ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নেত্রকোনায় জ্বালানি তেল নিয়ে কি ধরনের সংকট হচ্ছে, কি বলছেন পাম্প মালিক যারা রয়েছেন এবং গ্রাহকরা, জানাবেন। সারা দেশের মতো নেত্রকোনায় পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যেহেতু নেত্রকোনা সীমান্তবর্তী জেলা এবং হাওর অঞ্চল, এখানে জ্বালানি তেলের প্রভাবটি একটু বেশিই পড়ে। যেহেতু সীমান্তবর্তী জেলার পর্যটন কেন্দ্রগুলো আছে, পর্যটন কেন্দ্রগুলোতে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসে, এখানে জ্বালানি তেলের সংগ্রহ করে এবং পর্যটনগুলোতে ভিজিট করে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পাম্প কর্তৃপক্ষ যেটা বলেছে যে বেশ কয়েকদিন ধরে ডিপো থেকে তেল সরবরাহ করলেও পর্যাপ্ত তেল পাম্প পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে সংকট থেকেই যাচ্ছে। আসলে পাম্পের লোকজন যেটা বলছে যে চাহিদার চেয়ে এখন অতিরিক্ত তেল আসলেও দ্রুতই তার শেষ হয়ে যাচ্ছে। প্রতিটা পাম্পে আমরা লক্ষ্য করেছি যে তেল আসার পরেই মূলত পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। তেল শেষ হলেও সারিগুলো শেষ হয় না, রয়ে যায় দীর্ঘ সারি। এতে দেখা যায় যে মোটরসাইকেল চালকরা ক্ষিপ্ত হয় পাম্প কর্তৃপক্ষের পক্ষে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু হাওর অঞ্চল, কয়েকদিন পরেই নেত্রকোনায় ধান কাটা শুরু হবে। ধান কাটা শুরু হওয়ার পরই নেত্রকোনায় বিভিন্ন জেলা থেকে হারভেস্টার আসে, প্রায় 1000-এর বেশি হারভেস্টার নেত্রকোনায় প্রবেশ করে। তবে কৃষক যারা আছে তারা বলছে যে যদি তেলের সংকট সমাধান করা না যায় তাহলে ধান কাটার সময় এই ডিজেলের সংকটটা প্রভাব পড়বে। যেহেতু এখনো পর্যন্ত নেত্রকোনা জেলায় ডিজেলের সংকট পড়েনি, তবে ধান কাটার পরে ডিজেলের চাহিদা যেহেতু বাড়বে, নেত্রকোনায় 1000-এর বেশি হারভেস্টার প্রবেশ করে। 1000 হারভেস্টারের ক্ষেত্রে যেহেতু তেলের চাহিদা বাড়বে, কৃষকরা বলছে যে হারভেস্টার দিয়ে ধান কাটার আগেই যেন প্রশাসন এই তেলের চাহিদা পূরণ করে এবং ডিজেল সরবরাহ বাড়ায়। এই ছিল নেত্রকোনা থেকে তেলের সর্বশেষ আপডেট। সাগর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, নেত্রকোনায় জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগর। কয়েকদিনের অতি বৃষ্টিতে সুনামগঞ্জে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে পানিতে তলিয়েছে 1200 হেক্টর জমি। জলাবদ্ধতায় ডুবেছে সদর, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, মধ্যনগর, শাল্লা, দিরাই, ধর্মপাশা উপজেলার অন্তত 15 থেকে 20টি হাওরের নিচু এলাকার বোরো ফসল। কৃষি বিভাগের পক্ষ থেকে আক্রান্ত জমির 1200 হেক্টর বলা হলেও শিয়ালমারা, পাখিমারা, খাই, হালির হাওর সহ অন্তত 15টি হাওরের নিচু এলাকার আরও বেশি জমির বোরো ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। কাঁচা ধান রক্ষায় ফসল রক্ষা বাঁধ কেটে ও সেচ পাম্প বসিয়ে জলাবদ্ধতার পানি নিষ্কাশন করছেন অনেক কৃষক। এদিকে বিভিন্ন হাওরে পরিদর্শনে গিয়ে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্পে স্থাপনে আর্থিক সহযোগিতা করেছেন সুনামগঞ্জ 1-এর সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বগুড়ায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। শিকারপুর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলাকালে 10ম শ্রেণীর এক শিক্ষার্থী শিক্ষক লাঞ্ছনার এই ঘটনা ঘটান। বড় চোল ও 3/4 প্যান্ট পরে বিদ্যালয়ে উপস্থিত হওয়ায় ওই শিক্ষক শাসন করলে এমন কর্মকাণ্ড করে ওই শিক্ষার্থী।
এস এম আবু সাইদের তথ্য মনির হোসেনের ছবিতে প্রতিবেদন। বগুড়া সদরে শিকারপুর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে তাকদির হোসেন নামে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী বড় চুল ও 3/4 প্যান্ট পরে উপস্থিত হয়। এ সময় সহকারী শিক্ষক জহুরুল বাশার ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চুল ছোট করে নির্ধারিত পোশাকে আসার নির্দেশ দেন। এছাড়া তাকে সাময়িকভাবে বাড়ি পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে তাকদির বাড়ি গিয়ে তার বড় ভাই সামিউলকে সঙ্গে নিয়ে স্কুলে ফিরে আসে। পরে তারা ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করে। ছেলে ইউনিফর্ম ছাড়া আসছে, তারপরে ইউনিফর্ম চুল 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 কাটে আসছে এরকম করে ওদের। এখন সব খেলোয়াড়রা যেভাবে করে না ওই রকম। আমি বাবা এলে তোমাকে তো প্রায় পাওয়া হয়, শোনি তুমি যাও তোমার গার্জেনের টাকা লেখে তোমার বাব্বাকে নিয়ে আসে, সেই গার্জেনে দিয়ে কথা বলে আমরা তোমার ইয়ে করবো। গায়ে ওই কথাবার্তা বলতে আমি আমার গায়ে হাত ধরে টানতাম, এই যে কথা করতে করতে। ঘটনার পরপরই বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অন্যান্য শিক্ষার্থীরা অভিযুক্ত 2 জনকে আটক করে। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যারা অপরাধী অপরাধ যেটাই করুক তার সাধারণ ব্যবস্থা আছে, আইনের ব্যবস্থা আছে, সেটা আমরা করব। কিন্তু প্রথমে আগে দরকার এখানে যদি কোনো মত সৃষ্টি না হয়। এদিকে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী তাকদির হোসেন সানিকে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আমরা পদক্ষেপ নেব, আসলে নৈতিকতার মধ্যে পড়ে না, স্টুডেন্টের যে বৈশিষ্ট্য তার মধ্যে পড়ে না। সো স্টুডেন্টের বৈশিষ্ট্যের মধ্যে যেতে পড়ে না, আমরা স্কুল থেকে তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে টিসি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে। শিক্ষক শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হবার ঘটনায় এলাকার জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। আল ইমরান, ৭১। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।
আছেন একাত্তরে, চলছে সংবাদ সংযোগ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে একটি সন্ত্রাসী হামলায় একজন 48 বছর বয়সী নীলুফার ইয়াসমিন নামের এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি গ্যাস স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার আগে মঙ্গলবার অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে গ্যাস স্টেশনের ক্যাশিয়ার নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন, কিন্তু নীলুফার টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয় রোলবার্ট। পরে বৃহস্পতিবার ভোরে ফিরে এসে নীলুফারের গাড়ি ভাঙচুর করে। এ সময় নীলুফার কারণ জানতে গ্যাস স্টেশনের বাইরে এলে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হামলাকারী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। নিহত নীলুফার ইয়াসমিনের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুরে। তার 2 কন্যা সন্তান রয়েছে। যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমান ভূপাতিতের পর একই দিন দেশটির A-10 মডেলেরও একটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমান দুটি ভূপাতিত করা হয়। একই দিন ইসরায়েলেও ব্যাপক হামলা অব্যাহত রাখে তেহরান। ইরান যুদ্ধে এখন পর্যন্ত 13 মার্কিন সেনা নিহত ও 365 জন আহত হওয়ার তথ্য জানায় পেন্টাগন। এদিকে বিমান ভূপাতিতের ঘটনা ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব রাখবে না বলেও আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরানের মাটি শুক্রবার রাতেও বারবার কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। রাজধানীর পশ্চিমের কারাচ শহরেও চলে হামলা। একই দিন ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়েও হামলা হয়েছে। এছাড়া তেহরানের পশ্চিমে মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী। তবে এসব বিস্ফোরণে ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু হামলা ঠেকাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে শহর দুটিতে। জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় রোশ হাইন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। তেল আবিবের বেশ কিছু রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলের গিভাতাইম এলাকাতেও। একই দিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী IRGC জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছে। পরে বিমানটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। শুক্রবার এর আগে ইরানের ভূখণ্ডে F-15 মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই বিমানে উদ্ধার অভিযানে অংশ নেয়া A-10 ওয়ারগথ যুদ্ধবিমানটিও হামলার শিকার হয়। তবে এই যুদ্ধবিমানের পাইলট সাগরে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচান। ইরান জানিয়েছে, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমান দুটি ভূপাতিত করা হয়েছে। এরই মধ্যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটিকে বড় ধরনের যুদ্ধাপরাধ করার ইচ্ছা ও স্বীকারোক্তি বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত বুধবার এমন হুমকি দেন ট্রাম্প। তার এ মন্তব্যের পরই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত আরও তুঙ্গে উঠেছে। এদিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটক, একাত্তর। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো পশ্চিমা জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফ্রান্সের একটি জাহাজ ও একটি জাপানি ট্যাঙ্কার ইরানের অনুমতিতে অতিক্রম করে গুরুত্বপূর্ণ এই জলপথ। ট্যাঙ্কিং ডেটা বিশ্লেষক মেরিন ট্রাফিকের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ফরাসি জাহাজ কোম্পানি CMA-CGM এর মালিকানাধীন একটি কন্টেইনার জাহাজ উপসাগর ছেড়ে চলে গেছে। একই সাথে জাপানের জ্বালানি পরিবহনকারী প্রতিষ্ঠান মিৎসু OSK লাইন্স জানায়, তাদের যৌথ মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG ট্যাঙ্কার সোহার LNG সফলভাবে প্রণালীটি পার করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, পানামার পতাকাবাহী জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন। তবে জাহাজগুলো ঠিক কখন প্রণালী অতিক্রম করেছে বা এর জন্য কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। চলমান ইরান যুদ্ধের বাড়তে থাকা খরচ সামলাতে 2027 অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেট আইন প্রণেতাদের কাছে প্রস্তাব করেছে হোয়াইট হাউস।
শুক্রবার হোয়াইট হাউস এই বাজেট প্রস্তাবের নথি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে এই বাজেট অনুমোদনের অনুরোধ জানাবেন, আর কংগ্রেসের অনুমোদন পেলে তা হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক খাতে সর্বোচ্চ মাত্রার ব্যয় বৃদ্ধি। এদিকে প্রতিরক্ষা বাজেট বাড়াতে গিয়ে অসামরিক অভ্যন্তরীণ বিভিন্ন খাতে আগামী অর্থবছরের জন্য খরচ প্রায় 10% কাটছাট করেছে ট্রাম্প প্রশাসন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর পর ওয়াশিংটনের উপর বাড়তে থাকা অর্থনৈতিক চাপের মুখে ট্রাম্প প্রতিরক্ষা বাজেট বাড়ানোর এই প্রস্তাব দিলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সাইবেরিয়ায় এই মহড়া চালানো হয় বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি বিমান হামলা প্রতিহত করার মহড়াও চালানো হয়েছে। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেই নিয়মিতই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে মস্কো। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসা ও খার্কিভে আবাসিক ভবন ও বন্দর এলাকায় আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ স্থাপনা, আহত হয়েছেন বহু মানুষ। অন্যদিকে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালানো হয়েছে। উফা শহরের একটি বড় তেল শোধনাগার লক্ষ্য করে হামলার ঘটনায় শিল্প এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবনও। যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। রুজবা পাইপলাইন ক্ষতির কারণে ইউরোপে তেল সরবরাহ ব্যাহত হয়ে তৈরি হয়েছে নতুন সংকট। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।